আচ্ছা, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পারদর্শিতার অভিজ্ঞতা, অর্থাৎ ইংরেজিতে যাকে বলে অ্যাচিভমেন্ট টেস্ট। অ্যাচিভমেন্ট কথার অর্থ হচ্ছে পারদর্শিতা আর টেস্ট হচ্ছে অভিজ্ঞতা। তো প্রথমেই আমরা আগে জেনে নিই যে এই পারদর্শিতা বলতে আমরা কি বুঝি। পারদর্শিতা হচ্ছে কোনো কাজ সম্পাদনের ক্ষমতা, অর্থাৎ কোনো ব্যক্তির কর্ম সম্পাদন বা কাজ করার যে দক্ষতা সেটা আসে তিনভাবে। এক হচ্ছে সে প্রথমে জন্মগতভাবেই তার কিছু ক্ষমতা সে নিয়ে জন্মায়, যেটা পরবর্তীকালে তার বাড়ির পরিবেশ ও শিক্ষার পরিবেশে সেটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। দ্বিতীয়ত হচ্ছে কি, বিশেষ প্রশিক্ষণের প্রভাবে সেই দক্ষতাটা আরও গতিশীল হয়। এবং 3 নম্বর হচ্ছে সময়। এই সময়ের সঙ্গে সঙ্গে দক্ষতা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। সুতরাং এই 3 ভাবেই হচ্ছে আমাদের শিক্ষার্থীদের পারদর্শিতা বৃদ্ধি পায়। এই পারদর্শিতাকে কোনো যন্ত্রের সাহায্যে পরিমাপ করা সম্ভব নয়। এই পারদর্শিতাকে পরিমাপ করবার জন্য নির্দিষ্ট সময়ে নিয়ন্ত্রিত প্রশিক্ষণের প্রভাবে ব্যক্তি জীবনে যে যে পরিবর্তন সাধিত হচ্ছে তার জন্য একটি পরীক্ষা নেওয়া হয় বা অভিজ্ঞতা নেওয়া হয়, যাকে আমরা বলি পারদর্শিতার অভিজ্ঞতা। এই পারদর্শিতার অভিজ্ঞতার বিশেষ কতগুলো উদ্দেশ্য আছে। যেমন এক হচ্ছে কি, শিক্ষণ কার্য পরিচালনার দ্বারা শিক্ষার্থীদের যে সকল পারদর্শিতা বা দক্ষতা অর্জন করবে সেটা নির্ণয় করা। 2, শিক্ষাদান কার্যের ফলে শিক্ষার্থীদের তুলনামূলক সাফল্যের মাত্রা নির্ণয় করা, অর্থাৎ শিক্ষাদানের সময় কোন শিক্ষার্থী কেমনভাবে সাফল্য অর্জন করতে পারলো, কতটা তাদের পারদর্শিতা তারা অর্জন করতে পারলো, সেই মাত্রা নির্ণয় করা। নেক্সট হচ্ছে নির্দিষ্ট জীবন বিকাশের স্তরে প্রাথমিক দক্ষতাগুলো কতটুকু অর্জন করতে পেরেছে তা পরিমাপ করা, অর্থাৎ তারা বয়সের সঙ্গে সঙ্গে তারা যে সমস্ত দক্ষতাগুলো অর্জন করা জরুরি তারা সেটা করতে পেরেছে কিনা। 4, শিক্ষণ পরিবেশে অসুবিধাগুলোকে চিহ্নিত করা, অর্থাৎ তাদের কি কি অসুবিধা হচ্ছে, তাদের দক্ষতা অর্জনের ক্ষেত্রে কি কি সমস্যা হচ্ছে সেগুলো চিহ্নিত করা। নেক্সট, শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক পশ্চাৎপদতার কারণ বিশ্লেষণ করা, তারা কোন বিষয়ে কতটা পিছিয়ে আছে সেটা বিশ্লেষণ করা। এবং শিক্ষার্থীদের পারদর্শিতার মাত্রা সাপেক্ষে শ্রেণী বিন্যাস করা। এবং শেষ হচ্ছে শিক্ষার্থীদের যথার্থ নির্দেশ দান পরিচালনা করা, অর্থাৎ তাদের এই পারদর্শিতাকে পরিমাপ করে তাদের যে ধরনের প্রশিক্ষণ দেওয়া দরকার বা শ্রেণীকক্ষ পরিচালনা করা দরকার তার একটা ব্যবস্থা করা। তাহলে এতক্ষণ আমরা আলোচনা করলাম যে এই পারদর্শিতার অভিজ্ঞতার উদ্দেশ্য কী। এরপরে আমরা চলে আসি যে পারদর্শিতার অভিজ্ঞতা কত রকমের। সাংগঠনিক দিক থেকে পারদর্শিতা অভিজ্ঞতা হচ্ছে 2 রকমের। এক হচ্ছে আদর্শায়িত পারদর্শিতার অভিজ্ঞতা, আরেকটা হচ্ছে শিক্ষক নির্মিত অভিজ্ঞতা। প্রথমটা যেটা বললাম সেটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজড, অর্থাৎ এখানে ফলাফলের স্থিরতাকে বৃদ্ধি করার জন্য, তাকে তুলনাযোগ্য করার জন্য বিভিন্ন ধরনের গাণিতিক পদ্ধতি অনুসরণ করা হয়। আর দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে শিক্ষক নির্মিত অভিজ্ঞতা। এটা তুলনামূলকভাবে আদর্শায়িত অভিজ্ঞতা থেকে অনেকটাই সহজ এবং অনেকটাই ফলপ্রসূ। বর্তমানের যে পরিস্থিতি তাতে শিক্ষক নির্মিত অভিজ্ঞতা অর্থাৎ টিচার মেড টেস্টটাই বিশেষভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। কারণ বিদ্যালয়ের নির্দিষ্ট শিক্ষণ কার্য পরিচালনার সঙ্গে সঙ্গে শিক্ষকদের এখন নানা ধরনের সহপাঠক্রমিক কার্য পরিচালনা করতে হচ্ছে, কখনো কখনো বহির্মূল্যায়নের জন্য অন্য বিদ্যালয়ে যেতে হচ্ছে, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত থাকতে হচ্ছে, এছাড়া নানা ধরনের সরকারি কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত হতে হচ্ছে। তার ফলে এই বর্তমান পরিস্থিতিতে এখন আদর্শায়িত পারদর্শিতার অভিজ্ঞতা পরিচালনা করার ক্ষেত্রে সমস্যা রয়েছে। সেই কারণে বর্তমানে শিক্ষক নির্মিত অভিজ্ঞতার প্রতি বিশেষ
জনপ্রিয়তা দেখা যায়। অর্থাৎ শিক্ষকরা তাদের নিজের ইচ্ছে মতো অভিক্ষা গঠন করছে। অর্থাৎ এখানে শিক্ষক শিক্ষিকাগণ প্রশ্নপত্র যখন রচনা করছেন তখন তারা অনেক ক্ষেত্রেই আদর্শ পারদর্শিতার অভিক্ষার সাংগঠনিক নীতিগুলোকে প্রয়োগ করছেন। এর ফলে প্রশ্নপত্রের গঠনগত বিন্যাস যথার্থ হচ্ছে, তেমনি প্রয়োগের ক্ষেত্রে অনেকটাই সারল্য বজায় থাকছে। মূল্যায়নের ক্ষেত্রেও শিক্ষক শিক্ষিকার নিজস্ব প্রভাব অনেকটাই কম এবং সঙ্গে সঙ্গে ফলাফলের নির্ভরযোগ্যতা বা যথার্থতার মাত্রাও স্বাভাবিক থাকে। অর্থাৎ এক কথায় বলতে গেলে শিক্ষার্থীদের শিক্ষাগত অগ্রগতির পরিমাপ করার জন্য শিক্ষক শিক্ষিকাগণ যখন নিজেরাই নির্দিষ্ট পাঠ্যক্রম অনুসরণ করে নির্দিষ্ট নিয়ম অনুসারে অভিক্ষা গঠন করেন তখনই তাকে বলা হচ্ছে শিক্ষক নির্মিত অভিক্ষা। শিক্ষক নির্মিত অভিক্ষার কতগুলি বৈশিষ্ট্য আছে, যেটা হচ্ছে এক হচ্ছে শিক্ষক শিক্ষিকা যে সমস্ত উদ্দেশ্য সাপেক্ষে শিক্ষণ কার্য পরিচালনা করেন সেই উদ্দেশ্যগুলি অনুসারে এই অভিক্ষার পদগুলি নির্ণয় করেন। অর্থাৎ আমরা যে এককটার উপরে প্রশ্ন করব বলে ঠিক করেছি সেই এককটাকে আমরা শিক্ষক শিক্ষিকারা আমাদের পছন্দ মতো এককগুলিকে হচ্ছে কতগুলো উপ এককে ভাগ করে নেয়। সাধারণত আমরা আমাদের মোট অর্থাৎ যে বিষয়ের উপর আমরা পরীক্ষাটা নেব সেই মোট বিষয়টিকে মোটামুটি আমরা 3টে ভাগে ভাগ করে নিই। দ্বিতীয়ত হচ্ছে এই অভিক্ষাতে প্রধানত 3 ধরনের অভিক্ষা পদ অর্থাৎ 3 ধরনের প্রশ্ন থাকে। এক হচ্ছে রচনাধর্মী, 2 হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী, আর 3 হচ্ছে অতি সংক্ষিপ্ত বা নৈর্ব্যক্তিক উত্তরধর্মী প্রশ্ন। তো এই প্রশ্নগুলো সম্পর্কে আগে আমরা একটু জেনে নিই যে রচনাধর্মী প্রশ্ন বলতে আমরা কি বুঝি। রচনাধর্মী অভিক্ষা হচ্ছে মূলত সাপ্লাই ধরনের, অর্থাৎ এক্ষেত্রে শিক্ষার্থীকে উত্তর লিখে তার শিখন স্তর জানাতে হয়। এই রচনাধর্মী প্রশ্নে শিক্ষার্থীদের উত্তর দেওয়ার স্বাধীনতা থাকে চূড়ান্ত। বিষয়বস্তুকে অধ্যয়নের পর শিক্ষার্থী বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য অর্জন করে এবং এই রচনাধর্মী প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের বিষয়বস্তুর জ্ঞান, বিষয়বস্তুর বিন্যাসীকরণের ক্ষমতা, ভাষার জ্ঞান, জ্ঞানের প্রয়োগ ইত্যাদি পরিমাপ করা সম্ভব হয়। অর্থাৎ এই রচনাধর্মী প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের একটা সার্বিক মূল্যায়ন করা সম্ভব হয়। এই রচনাধর্মী আবার দু রকমের হতে পারে, একটা হচ্ছে বিস্তৃত আর একটা নিয়ন্ত্রিত। বিস্তৃতর নাম শুনেই আমরা বুঝতে পারছি যেখানে শিক্ষার্থীদের উত্তর দেওয়ার একটা পূর্ণ স্বাধীনতা থাকে, কিন্তু নিয়ন্ত্রিত রচনাধর্মীর ক্ষেত্রে শব্দ সংখ্যাকে নির্দিষ্ট করে দেওয়া হয়, তার ফলে এখানে সে স্বাধীনভাবে উত্তর দেওয়া সম্ভব হয় না। আচ্ছা, রচনাধর্মীর কিছু সুবিধেও আছে যেমন, তেমনি কিছু অসুবিধেও আছে। সুবিধে হচ্ছে কি, এখানে শিক্ষার্থী তার স্বাধীনভাবে তার প্রশ্ন উত্তর লিখতে পারে, কিন্তু অসুবিধা যেটা সেটা হচ্ছে যে এখানে এই রচনাধর্মী প্রশ্নের ক্ষেত্রে শিক্ষকের মূল্যায়নের ক্ষেত্রে তার নিজস্ব পছন্দ অপছন্দ অনেকটাই নির্ভর করে। সেই কারণে বর্তমানে যে মূল্যায়নে এই রচনাধর্মীর প্রশ্নের সংখ্যা অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী। এই সংক্ষিপ্ত উত্তরধর্মী অভিক্ষাও হচ্ছে সাপ্লাই ধরনের, অর্থাৎ এখানে শিক্ষার্থীকে কোনো ধরনের অপশন দেওয়া হয় না, শিক্ষার্থীকে নিজেই প্রশ্নের উত্তর লিখতে হয়। কিন্তু একটাই পার্থক্য যে রচনাধর্মীর থেকে, এখানে শিক্ষার্থীদের পূর্ণ স্বাধীনতা থাকে না, নির্দিষ্ট কিছু শব্দ সংখ্যার মধ্যে তাকে গুছিয়ে এই প্রশ্নটি লিখতে হয়। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে অবজেক্টিভ টাইপ বা নৈর্ব্যক্তিক অভিক্ষা। যে ধরনের অভিক্ষার মূল্যায়নের সময় পরীক্ষকের ব্যক্তিগত কোনো প্রভাব পড়ে না সেই ধরনের অভিক্ষাকে বলা হয় নৈর্ব্যক্তিক অভিক্ষা। অর্থাৎ এখানে পরীক্ষকের মূল্যায়নের সময় তার ইচ্ছে অনিচ্ছে বা এইগুলো কোনোটাই প্রভাব পড়ে না,
আর এই ধরনের অভিজ্ঞতাকে আমরা বলি সিলেকশন ধর্মী, অর্থাৎ এখানে অপশন দেওয়া থাকে, শিক্ষার্থীরা সেই অপশান থেকে যেটা সঠিক অপশান সেটাকে তারা খুঁজে বার করে উত্তর দেয়। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যে প্রশ্নগুলো করি এই নৈর্ব্যক্তিক, সেটা হচ্ছে সত্য মিথ্যা বা ম্যাচিং বা মাল্টিপল চয়েস। এই বিশেষ করে মাল্টিপল চয়েসের ক্ষেত্রে কতগুলো নিয়ম আমরা শিখে নেব। মাল্টিপল চয়েসে কতগুলো অংশ থাকে, মূল যে প্রশ্নটা থাকে তাকে বলা হয় স্টেম, আর যে অপশনগুলো থাকে 4টে অপশন মূলত থাকে A B C D, সেই অপশনগুলোর মধ্যে একটা অপশন থাকে সঠিক, যেটাকে বলা হয় কি, KEY কি, আর বাকি যে 3টে ভুল উত্তর থাকে তাকে, সেই 3টে ভুল উত্তরকে বলা হয় ডিস্ট্র্যাক্টর। তো এই MCQ যখন তৈরি করা হবে তখন খুব সতর্ক থাকতে হবে যে কি আর ডিস্ট্রাক্টর মধ্যে যেন খুব একটা পার্থক্য না থাকে, অর্থাৎ 4টে অপশানই যেন কাছাকাছি থাকে, যাতে শিক্ষার্থীরা সঠিক উত্তরটা খুঁজে পেতে তাদের সমস্যা হয়, বা সবগুলোই যেন আকর্ষণীয় থাকে, যাতে শিক্ষার্থীদের মধ্যে একটা দ্বন্দ্ব হয় যে সঠিক উত্তরটা কি আছে। আর এই MCQতে যে 4টে অপশান থাকবে তার মধ্যে ওপরের সবগুলো বা ওপরে কোনোটাই নয়, এই ধরনের অপশান না দেওয়াটাই বাঞ্ছনীয়। তাহলে আমরা পারদর্শিতার অভিজ্ঞতায় যে 3 ধরনের আমাদের প্রশ্ন করতে হবে, অর্থাৎ রচনাধর্মী, সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত, সেই সম্পর্কে আমরা একটা প্রাথমিক ধারণা আমরা নিলাম। এরপরে কি আছে না, আমাদের অভিজ্ঞতাপত্রতে শিক্ষার্থীর আচরণগত উদ্দেশ্য, যে উদ্দেশ্যগুলো সম্পর্কে আমরা একটু জানবো, যে আমাদের প্রশ্নপত্র তৈরি করার ক্ষেত্রে আমাদের প্রশ্নের 4 ধরনের উদ্দেশ্যমূলক প্রশ্ন আমাদের করতে হয়: জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক এবং দক্ষতামূলক। এই 4 ধরনের প্রশ্নর আমাদের সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। এছাড়া এখন বর্তমানে এই 4 ধরনের ছাড়াও মূল্যায়ন ধর্মী, সংশ্লেষণী, বিশ্লেষণী এবং দক্ষতা নির্ণায়ক, এই আরও 4টি ধরনের প্রশ্নকে সংযুক্ত করা হয়েছে। তাহলে এইগুলো হচ্ছে মূল বিষয় অভিজ্ঞতা প্রস্তুত করার পূর্ব প্রস্তুতি হিসেবে। অর্থাৎ এক হচ্ছে যে বিষয়বস্তুটার উপর আমরা প্রশ্ন করব সেই বিষয়বস্তুটাকে 3টে ভাগে ভাগ করে নেওয়া। এক একটিকে বলা হচ্ছে উপ একক, অর্থাৎ 3টে উপ এককে ভাগ করে নেওয়া হলো। 2 হচ্ছে কি না, অভিজ্ঞতা পদকে নির্বাচন করা, অর্থাৎ রচনাধর্মী, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত প্রশ্নকে আমরা তৈরি করব। আর 3 হচ্ছে কি না, উদ্দেশ্য নির্ণায়ক প্রশ্নপত্র আমরা তৈরি করব, অর্থাৎ জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক, সেই ধরনের কিছু প্রশ্ন আমরা পূর্ব প্রস্তুতি হিসাবে তৈরি করে রাখব। এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে অভিজ্ঞতাপত্র তৈরির ধাপ। অভিজ্ঞতাপত্র তৈরির মূল ধাপ হচ্ছে 5টি। 1. বিষয়বস্তুর বিশ্লেষণ। 2. সামর্থ্যভিত্তিক পাঠ একক বিশ্লেষণ। 3. ব্লু প্রিন্ট তৈরি করা। 4 হচ্ছে ব্লু প্রিন্ট অনুযায়ী মূল প্রশ্নপত্র তৈরি করা। এবং 5 হচ্ছে মার্কিং স্কিম। তো এই প্রত্যেকটা ধাপ সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই। 1 হচ্ছে বিষয়বস্তুর বিশ্লেষণ, অর্থাৎ যে এককটার উপরে আমরা প্রশ্ন করব বলে ঠিক করেছি সেই এককটিকে ভালো করে পড়ে তার মধ্যে কতগুলি উপ একক হয় সেগুলিকে নির্বাচন করতে হবে। অর্থাৎ আমাদের উদাহরণস্বরূপ যদি আমরা দেখি যে আমরা যদি প্রশ্ন করি ভারতের ভূপ্রকৃতি, তাহলে সেই ভারতের ভূপ্রকৃতিটিকে আমরা কতগুলো ভাগে ভাগ করে নেব। অর্থাৎ ভারতের পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল, সমভূমি অঞ্চল, মরুভূমি অঞ্চল এবং উপকূলবর্তী সমভূমি অঞ্চল, এই রকম ছোট ছোট উপ এককে ভাগ করে নেব, যাতে প্রত্যেকটা অংশ থেকেই আমাদের প্রশ্ন থাকে। এর পরের অংশটি হচ্ছে সামর্থ্যভিত্তিক পাঠ একক বিশ্লেষণ, অর্থাৎ অ্যানালিসিস অফ কম্প্রিহেন্সিভ লেসন। পাঠদানকালে অর্থাৎ শিক্ষক যখন শ্রেণীকক্ষে প্রবেশ করে তখন তার বিশেষ কতগুলো উদ্দেশ্যকে নিয়ে শ্রেণীকক্ষে প্রবেশ করে, অর্থাৎ শিক্ষার্থীকে তার নির্দিষ্ট কাম্য সামর্থ্যে পৌঁছানোই শিক্ষকের একমাত্র লক্ষ্য।
এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই তার সমগ্র পঠন পাঠন পরিচালিত করেন এবং তার মূল্যায়নও হয় সেই কাম্য সামর্থ্য ভিত্তিক। যে কোনো পাঠ একক পঠন পাঠনের পর শিক্ষার্থীর আচরণে কতগুলি নির্দিষ্ট পরিবর্তন প্রত্যাশা করা হয়। অর্থাৎ শিক্ষক যে সমস্ত উদ্দেশ্যগুলোকে সামনে নিয়ে এসে শ্রেণীকক্ষে প্রবেশ করে, তার পাঠদানকালে সেই সামর্থ্যগুলোতে শিক্ষার্থীরা উন্নীত হলে তাদের আচরণের মধ্যে কিছু কিছু পরিবর্তন হওয়া স্বাভাবিক। পঠন পাঠনের আচরণের তুলনায় যদি শিক্ষার্থীর আচরণে বাড়তি কিছু ক্ষমতা বা সামর্থ্য জন্মায়, তবেই বুঝতে হবে যে শিক্ষার্থী তার প্রত্যাশিত কাম্য সামর্থ্য অর্জন করতে পেরেছে। অর্থাৎ শিক্ষকের পাঠদানের পর শিক্ষার্থীর পূর্বের যে আচরণ ছিল, সেই আচরণের থেকে তার যদি কিছুটা হলেও সেই বিষয় সম্পর্কিত আচরণের বা ভাবনা চিন্তার পরিবর্তন ঘটে, তখনই শিক্ষকের সাফল্য। তবে এখন আমাদের জানতে হবে যে এই শিক্ষার্থীদের কি কি সামর্থ্যে উন্নতি করা প্রয়োজন। শিক্ষার্থীদের প্রত্যেকটি এককেরই কিছু কিছু উপ একক আছে এবং প্রত্যেকটি উপ এককেরই কিছু কাম্য শিখন সামর্থ্য আছে। সে কাম্য শিখন সামর্থ্যকে সামনে রেখে যে সামর্থ্যতে আমাদের শিক্ষার্থীদেরকে পৌঁছে দিতে হবে, সেটা হচ্ছে 4টি সামর্থ্য, অর্থাৎ জ্ঞানমূলক সামর্থ্য, বোধমূলক সামর্থ্য, প্রয়োগমূলক সামর্থ্য এবং জ্ঞানমূলক শিখন সামর্থ্য। তাহলে আগে জেনে নিই যে জ্ঞানমূলক সামর্থ্য কাকে বলে। না, কোনো পাঠের অন্তর্গত বিভিন্ন সংজ্ঞা, পদ, তথ্য, সূত্র, প্রতীক বা চিহ্ন ইত্যাদি স্মরণ করতে পারা বা চিনতে পারাই হচ্ছে জ্ঞানমূলক সামর্থ্য। দ্বিতীয় হচ্ছে বোধমূলক। জ্ঞানমূলক সামর্থ্যের উপর ভিত্তি করে শিক্ষার্থীরা যখন পারস্পরিক মিল অমিল খুঁজে বার করতে পারবে, কার্যকারণ ব্যাখ্যা করতে পারবে, তুলনা, পার্থক্য আলাদা করা, সম্পর্ক নিরূপণ করা, যুক্তি দেওয়া, এইগুলোকেই বলা হয় যে শিক্ষার্থীর বোধমূলক সামর্থ্য। অর্থাৎ তার জ্ঞানের জায়গাটা যদি সম্পূর্ণ হয়, তাহলেই শিক্ষার্থীরা বোধমূলক সামর্থ্যে পৌঁছতে পারবে। বোধমূলক সামর্থ্যের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে প্রয়োগমূলক সামর্থ্য। অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে বোধের বিষয়টি সম্পূর্ণ হলেই তখন তারা সেই জ্ঞানটিকে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবে। আর বাস্তব জীবনে প্রয়োগ করতে না পারলে সেই জ্ঞানের কোনো মূল্য নেই। অর্থাৎ শিক্ষার্থীর বাস্তব জীবনে প্রয়োগ করার ক্ষেত্রে তার কী নিয়ম, তার কী সতর্কতা, তার ভালো মন্দ, এই বিষয়গুলোকে আমরা বলি প্রয়োগমূলক সামর্থ্য। এরপরে শেষ হচ্ছে দক্ষতামূলক সামর্থ্য। অর্থাৎ জ্ঞান, বোধ, প্রয়োগ এই সামর্থ্যগুলো সম্পূর্ণ হলে তখনই শিক্ষার্থী কিছু হাতে কলমে কাজ তার পক্ষে করা সম্ভব হয়। এই সামর্থ্যটাকে বলা হয় দক্ষতামূলক সামর্থ্য। তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম যে কোনো পাঠ এককের যে কাম্য সামর্থ্য থাকে, সেই কাম্য সামর্থ্যকে সামনে রেখে আমাদের সেই কাম্য সামর্থ্যের উপরে জ্ঞান, বোধ, প্রয়োগ এবং দক্ষতায় শিক্ষার্থীকে পৌঁছে দিতে হবে, নাহলে শিক্ষার উদ্দেশ্যই অনেকাংশে ব্যর্থ হয়। সামর্থ্যভিত্তিক পাঠ একক বিশ্লেষণ একটা উদাহরণ দিয়ে আমরা বুঝিয়ে নিই বিষয়টাকে যে কীভাবে আমরা করব। তো এখানে আমি উদাহরণ হিসাবে নিয়েছি ক্লাস 4র্থ শ্রেণী আমাদের পরিবেশের মানুষের পরিবার ও সমাজ এই এককটি। এবং এই এককের একটি উপ একক হচ্ছে মানুষের কত রকম সম্পর্ক। এই উপ এককের যে কাম্য সামর্থ্য রয়েছে সেটা হচ্ছে সামাজিক প্রাণী, আত্মীয়, পরিবার, সমাজ এই শব্দগুলির সঙ্গে পরিচিত হওয়া ও এদের অর্থ ব্যাখ্যা করা। এই কাম্য সামর্থ্যের উপর দাঁড়িয়ে আমরা সামর্থ্যভিত্তিক পাঠ এককটি বিশ্লেষণ করে দেখাচ্ছি। তোমরা টেবিলটা দেখো। এই টেবিলে কি আছে, প্রথমে তোমাদের এককটা লিখতে হবে। এখানে একক হচ্ছে মানুষের পরিবার ও সমাজ, উপ একক হচ্ছে মানুষের কত রকম সম্পর্ক, 3 হচ্ছে কাম্য সামর্থ্য। কাম্য সামর্থ্য আমি আগেই বলেছি সামাজিক প্রাণী, আত্মীয়, পরিবার, সমাজ এই শব্দগুলির সঙ্গে পরিচিত হওয়া ও এদের অর্থ ব্যাখ্যা করা। এরপরে তোমরা এটা লিখবে পূর্ব জ্ঞান, অর্থাৎ এই উপ একক সম্পর্কে শিশুদের
যে জ্ঞানটা থাকা স্বাভাবিক সেটা সংক্ষেপে লিখবে। এরপরে এসো দেখো কাম্য সামর্থ্যের জায়গায় দেখো জ্ঞান, বোধ, প্রয়োগ, দক্ষতা। এবার শেষে আছে মন্তব্য। এখানে জ্ঞানমূলকের জায়গাতে প্রথমেই আমাদের যে কাম্য সামর্থ্যে আছে সামাজিক প্রাণী। তো সামাজিক প্রাণী এই শব্দটার মধ্যে জ্ঞান কোনটা, জ্ঞানের জায়গা কি, সামাজিক প্রাণী কাকে বলে, এর পাশাপাশি এর বোধ কি হবে, কেন মানুষকে সামাজিক প্রাণী বলা হয়। এছাড়া আরেকটা এখানে বোধের প্রশ্ন, একটা বোধের বিষয় থাকবে যে আমাদের চারপাশে থাকা মানুষ বাদ দিয়ে অন্যান্য প্রাণীদের কি আমরা সামাজিক প্রাণী বলবো, বললে কেন বলবো। আর এরই সঙ্গে মানুষের সঙ্গে অন্যান্য সামাজিক প্রাণীদের কি পার্থক্য রয়েছে বা সাদৃশ্য রয়েছে, আর হচ্ছে সামাজিক প্রাণীদের কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এগুলো হচ্ছে এই জ্ঞানের জায়গায় দাঁড়িয়ে শিক্ষার্থীদের এই বোধের জায়গাটা তৈরি হবে। সুতরাং বোধের জায়গায় এই বোধের বিষয়গুলোকে তোমরা লিখবে। এরপরে আসবে প্রয়োগের জায়গায়, অর্থাৎ জ্ঞান এবং বোধের জায়গা থেকে এবার তারা বিষয়টিকে প্রয়োগ করবে। সেখানে কি, এটা সামাজিক প্রাণী হিসাবে আমাদের কি কি দায়িত্ব পালন করা দরকার, এটা প্রয়োগ। এছাড়া বর্তমানকালে সামাজিক প্রাণী হিসাবে মানুষের যে ভূমিকার পরিবর্তন ঘটছে সে সম্পর্কে তোমার মতামত। আর সামাজিক প্রাণীর কি কি গুণাবলী আবশ্যক তার একটি তালিকা তৈরি করো। এটা আমরা দক্ষতায় দেব, অর্থাৎ জ্ঞান, বোধ, প্রয়োগের পরে আসবে দক্ষতা, যার মাধ্যমে সে একটি তালিকা তৈরি করবে। এইভাবে জ্ঞানের উপর ভিত্তি করে আমরা এই সম্পূর্ণ সামর্থ্যভিত্তিক পাঠ এককটা আমরা বিশ্লেষণ করে দেখালাম। এইভাবে আমরা আত্মীয়, পরিবার, সমাজ এই শব্দগুলোর উপরে দাঁড়িয়ে জ্ঞানের উপরে দাঁড়িয়ে বোধ, বোধের উপর দাঁড়িয়ে প্রয়োগ এবং জ্ঞান, বোধ, প্রয়োগের জায়গা থেকে দক্ষতা, এইভাবে আমরা টেবিলটা সমাপ্ত করব। এরপর আসি অভিজ্ঞাপত্র তৈরি তৃতীয় ধাপ, অর্থাৎ ব্লু প্রিন্ট তৈরি করা। ব্লু প্রিন্ট হচ্ছে একটি নকশা, যে নকশাটাকে দেখে আমরা পরীক্ষকরা অর্থাৎ শিক্ষকরা এখানে প্রশ্ন তৈরি করেন। তো এই ব্লু প্রিন্টে কোন উপ একক থেকে কত নম্বরের প্রশ্ন গঠন করা হবে, কোন স্তরের উদ্দেশ্যে কত নম্বর রাখা উচিত, এইগুলি সিদ্ধান্ত নেবার জন্য এই নকশাটা তৈরি করতে হয়। তো আমরা দেখে নিই, এখানে 3টে টেবিল আছে। প্রথম টেবিলটাতে আমরা আসি। প্রথম টেবিলটা হচ্ছে উদ্দেশ্যাবলীর প্রেক্ষিতে নম্বর নকশা, অর্থাৎ এখানে আমি আগেও বলেছি উদ্দেশ্য আমাদের 4টে, জ্ঞান, বোধ, প্রয়োগ, দক্ষতা। এখানে দেখে নাও যে এখানে 17 নম্বরগুলি 16%, 32, 24 এবং 28%, এটা নির্দিষ্ট করে দেওয়া আছে। এই পার্সেন্টেজের পরিপ্রেক্ষিতে আমরা কি করব না, প্রত্যেক উদ্দেশ্যের জন্য নম্বর ঠিক করব। তা আমরা প্রথমেই ধরে নিই যে আমরা 50 নম্বরে পরীক্ষা নেব। তাহলে 50 নম্বরে যদি পরীক্ষা নিই তাহলে আমাদের হিসেবটা কীরকম হবে সেটা শিখে নিই। 16 ভাজিত 100 ইন্টু 50, এই করে আমাদের যে নম্বরটা বেরোবে সেটা হচ্ছে জ্ঞানমূলকের নম্বর। এক্ষেত্রে যদি দশমিকের পরে দশমিকে আসে উত্তর, তাহলে আমরা ঠিক নিয়ম অনুযায়ী রাউন্ড আপ করে নেব। এইভাবে বোধ, প্রয়োগ, দক্ষতার আমরা নম্বর বার করে নেব 50 নম্বরের ভিত্তিতে। যে এরপরে এসো দ্বিতীয় টেবিলে উপ এককের পরিপ্রেক্ষিতে নম্বর বন্টনের নকশা। এখানে 3টি উপ একক আছে, সেখানেও 17 নম্বর নির্দিষ্ট করা আছে। আমরা এখানেও সে একইভাবে 50 নম্বরের পরিপ্রেক্ষিতে আমরা নম্বর হিসেব করে নেব। 3 নম্বর টেবিলে এসো, সেখানে এসে প্রশ্নের ধরনের প্রেক্ষিতে নম্বর বন্টনের নকশা। এখানেও পার্সেন্টেজ দেওয়া আছে, আমরা এখানে একইভাবে রচনাধর্মী, সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত পার্সেন্টেজ আমরা হিসেব করে নেব। আচ্ছা, এইভাবে 3টে টেবিল কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা আসবো ব্লু প্রিন্ট। ব্লু প্রিন্টের দেখো টেবিলটা, এখানে উদ্দেশ্য আছে জ্ঞান, বোধ, প্রয়োগ, দক্ষতা। জ্ঞানের আন্ডারে আছে দেখো র মানে রচনাধর্মী, স মানে সংক্ষিপ্ত, অসমানে অতি সংক্ষিপ্ত। এইভাবে বোধ, প্রয়োগ, দক্ষতাতে দেখো সেই একইভাবে প্রশ্নের ধরনগুলো সংক্ষিপ্ত আকারে লেখা আছে। একেবারে বাঁ দিকে দেখো উপ একক 1, 2, 3 সেটাও লেখা আছে। এরপরে আর টেবিলের মধ্যে দেখো কিছু সংখ্যা বন্ধনীর মধ্যে আছে আর কিছু সংখ্যা বন্ধনীর বাইরে আছে। তো আমরা একটু দেখে নিই যে এটা বন্ধনীর মধ্যে সংখ্যাটা হচ্ছে প্রশ্নের সংখ্যা, অর্থাৎ আমরা যদি
দুটো প্রশ্ন দিই তাহলে ওখানে 2 লিখবো, যদি 4টে প্রশ্ন দিই তাহলে 4 লিখবো। আর বন্ধনীর বাইরে কি মোট নম্বর, ওই যে বন্ধনীর মধ্যে যে প্রশ্নের সংখ্যা আছে তার মোট নম্বর। উদাহরণ যদি আমি দিই যে আমার ব্র্যাকেটে 4টে প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে, তাহলে মোট নম্বর কত হবে 8, তাহলে আমি বাইরে লিখব 8। এইভাবে আমি আমার আগের করা পার্সেন্টেজের হিসেবে যে আমার নম্বর করা আছে সেই টেবিল 3টে টেবিল দেখে দেখে আমি এই টেবিলটা ফিল আপ করবো এবং শেষে দেখে নেব যেন মোট নাম্বার আমার দুদিক দিয়েই 50 হয়, সেটা আমি ভালো করে দেখে নেব। আচ্ছা, এর পরের কাজ হচ্ছে ব্লুপ্রিন্ট তৈরি হয়ে যাওয়ার পর হচ্ছে আমাকে প্রশ্নপত্র তৈরি করা। অর্থাৎ এই ব্লুপ্রিন্ট দেখে দেখে আমরা প্রশ্নপত্র তৈরি করব। অর্থাৎ প্রশ্নপত্র লেখার এই যে ফরম্যাটটা তোমাদের দেখালাম, এখানে প্রথমেই হচ্ছে বিদ্যালয়ের নাম, তারপর হচ্ছে কোন শ্রেণীর পরীক্ষা হচ্ছে, কি পরীক্ষা হচ্ছে, হাফ ইয়ারলি, অ্যানুয়ালি, এটা লিখব। তারপর সাল উল্লেখ করব, পূর্ণমান, সময়, বিষয়, এবং এইভাবে আমার সাধারণ নির্দেশ থাকবে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, যেমনভাবে আমরা প্রশ্নপত্র তৈরি করি এই ফরম্যাট অনুযায়ী আমরা প্রশ্নপত্র তৈরি করে ফেলব। শেষ ধাপ হচ্ছে মার্কিং স্কিম। মার্কিং স্কিমের জন্য দেখা একটা টেবিল আমি করে দিয়েছি তোমাদের জন্য। 4টে কলম আছে, প্রশ্নের ক্রমিক, সম্ভাব্য উত্তর, নম্বর গঠন এবং মোট নম্বর। অর্থাৎ এখানে প্রশ্নের ক্রমিক নাম্বার দেবে, সম্ভাব্য উত্তর কি হবে সেটা লিখে দেবে, এবং নম্বর গঠন কত নম্বর তুমি দেবে তার জন্য, এবং মোট নম্বর। এইভাবে এইটা দেখে যে পরীক্ষক তিনি হচ্ছেন খাতা দেখবেন বা মূল্যায়ন করবেন। এইভাবেই আমরা অভিজ্ঞাপত্র তৈরি কাজটা আমরা এইভাবেই শেষ করলাম।